আমি তো এমন হিয়াকে চিনি না যে হিয়া অন্যায়কারীকে দেখে ভয় পায়, যে হিয়া নিজেকে গুটিয়ে রাখে। আমি তো বরং ভালোবেসেছি স্ট্রং হিয়াকে, যে ঠকে গিয়েও ভেঙে পড়েনি। সেই হিয়া চোখে চোখ রেখে সত্য বলেছে বারংবার। তাহলে এখন কি হলো তার? মাঝে আমার চিন্তা হয়, আমি কি হিয়া নামক পাখিটার ডানায় আঘাত করেছি? সে আর উড়ে না কেন? আমি কি জানতে পারি কি হয়েছে তার? নাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করছে। সে পুরোপুরি রেডি হয়ে গেছে, সাদা শার্ট এবং কালো প্যান্টের ফর্মাল গেটআপে। হিয়া খাটে বসে নাফিকেই দেখছিল এবং নাফির দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে, হয়তো কোনো এক রূপকথার রাজ্যে। হঠাৎ তার ঘোর কাটে নাফির কথা বলার শব্দে। তখন মেয়েটি হকচকিয়ে উঠল এবং চকিত নজরে সামনে তাকালো। নাফি ততক্ষণে হাঁটু গেড়ে বসেছে হিয়ার সামনে। তা দেখে মেয়েটি অবাক হলো, ব্যস্ত কণ্ঠে আওড়ালো, কি কি করছেন? নাফি হিয়ার কথার জবাব না দিয়ে হিয়ার পায়ের নুপুর জোড়া ঠিক করে পরিয়ে দিল। দুই পায়ের নুপুর এমন অবস্থায় ছিল, হিয়া যদি উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করত তাহলে নিশ্চিত উষ্টা খেয়ে পড়ত। যা হিয়ার নাফির কর্মকাণ্ডের পর খেয়াল করলো। হিয়া ভাষা হারিয়ে ফেলল। একটা মানুষ ঠিক কতটা খেয়াল করে দেখলে এই সামান্য বিষয়টাও নজর এড়ায় না। নাফি ঠিক ততটা খেয়াল রাখে হিয়ার। হিয়া ভাবতে পারল না। নুপুর জড়া ঠিক করে নাফি উঠে দাঁড়ালো, চিবুক উঁচু করে ধরলো হিয়ার। হিয়া চোখ রাখলো নাফির মুখশ্রীতে। ঠিক তখনই নাফি বলল উপরোক্ত কথাগুলো। হিয়া বুঝলো নাফির কথার অর্থ। এই যে হিয়া এখন রাজ ও রুহিকে কিছু বলে না, তাই তো ওদের সাথে দূরত্ব বজায় রেখে চলে। আবার ওরা ঝামেলা করলেও হিয়া কিছু বলে না। তাই তো আমি জানি তো আপনি প্রতিবাদ করেন। আপনি থাকতে আমি কেন ওদের সাথে মুখ মেলাবো? নাফের সুন্দর চেহারার দিকে তাকিয়ে হিয়া মনে মনে বলল এসব, তবে মুখে বলল, এখন যে সম্পর্কের পরিবর্তন হয়েছে, আমি চাই না আমার কোনো কার্যকলাপে আপনার অসম্মান হোক। আমি চাই না আপনার আগে গিয়ে কোনো কাজ করতে যার খেসারত আপনাকে দিতে হয়। আপনিই তো বলেছিলেন আমাকে রক্ষা করবেন, আমার অসম্মান হতে দেবেন না। আমি তো আপনার উপর ভরসা রেখেই চুপচাপ থাকি। নাফি আলতো করে ঠোঁট ছোঁয়ালো হিয়ার কপালে। খানিকটা হাসলো ও সে। তবে তা হিয়া দেখল না। নাফি এরপর বসলো হিয়ার পাশে। হিয়ার মাথাটা টেনে নিজের কাঁধের উপর রাখলো, বলল, ময়না, এই যে বললে না সম্পর্কের পরিবর্তন, এটা আমাকেও মেনটেন করতে হয়। এই যে দেখো, রুহি তো আমার ছোট ভাইয়ের বউ। ও তোমার সাথে অন্যায় করে এবং করেছে, তা আমি জানি। কিন্তু আমি কিছু বলতে পারি না, কেননা আমি সম্পর্কে ভাসুর হই। এখানে আমার সম্পর্কের সীমাবদ্ধতা আছে, কিন্তু ও তোমার বোন হয়। আর এখন বড় যা তুমি। এখানে কিন্তু তোমার চুপ থাকাটা বড়ই বেমানান। এখানে যেহেতু আমি অপারগ, তাই তোমার নিজেকে নিজের রক্ষা করা উচিত, বুঝলে? আমার ভাইয়ের বিষয়টি আমি দেখব। ওটা তোমার ভাবতে হবে না। তুমি শুধু রুহিকে সামলাও। মনে রেখো, ওরা জিতে গেলে কিন্তু তুমি হেরে যাবে হিয়া। আর তুমি হারলে হেরে যাব আমিও। আমার যে ভয় হয়, আমার জন্য যদি আপনাকে অসম্মানিত হতে হয়, ওরা যদি প্রকাশ করে দেয় আমার অতীত, তখন? হিয়ার কথা শেষ হওয়ার আগে নাফি বলে উঠল, একটা কথা বলো তো, তোমার বিয়ে হয়েছে কার সাথে? হিয়া ভেবাচাকা খেয়ে গেল। হ্যাঁ, বিয়ে কার সাথে হয়েছে তোমার? আমার কি হও তুমি? হিয়া থতমত খাওয়া গলায় বলল, আপনার সাথে। আমি তো সব মেনে নিয়েছি ময়না, এবং তোমাকে ভীষণ ভালোবাসি আমি। আমি কে কি বললো না বললো তুমি কেন দেখবে পাখি? ওরা যা করবে করতে দাও। আর আমার অসম্মান, সেটা আমার ভাই ইহজন্যও করবে না। যদি না কোনো কাজ করছে ততদিন না তো অসম্ভব। দিন শেষে ওকে আমার কাছেই আসতে হবে। হিয়া আর কিছু বলল না। তার তো মুখ চুলকায় রুহিকে কিছু বলার জন্য। শুধুমাত্র নাফির কথা চিন্তা করে সে কিছু বলে না। এখন যখন নাফিই চাইছে সে প্রতিবাদ করুক, তাহলে আর অপেক্ষা কিসের? নাফি নিজের দামি হাত ঘড়িতে সময়টা দেখে নিল। না, আর দাঁড়ানো যাবে না, এখনই যেতে হবে। ও শেষবার হিয়ার কপালে চুমু খেলো। হিয়াকে বিদায় জানিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। বলে গেল আজ যেন হিয়া ভার্সিটিতে না যায়। হিয়া নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিল। এমন সময় দরজায় নক করলো কেউ। নাফির সঙ্গে বকবক করাতে বেমালুম ভুলে গিয়েছিল সকালের বিষয়টা। দরজার শব্দ শুনে হিয়ার মনে পড়ল তখনকার কথা। মনে মনে হাসল ও। একেই বোধহয় বলে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।
হিয়া তাচ্ছিল্য হেসে বলল, কি অদ্ভুত, যে মেয়েটাকে এভাবে ঠকালো এখন নাকি তার কাছেই হাত পাততে হবে। হাস্যকর। দরজা খুলে রুহিকে দেখতে পেল হিয়া। হিয়া ওকে দেখে বাঁকা হাসলো। হিয়া বুঝলো কালকের ঘটনার জন্য রুহি ভীষণ খুশিতে আছে। রুহি বোধহয় বুঝলো না এভাবে সে নিজেকে নির্লজ্জ প্রমাণ করলো। রুহি নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, কালকের জন্য আমি দুঃখিত হিয়া। তুমি আমার নাম ধরেছ কেন? এসব কোন ধরনের অভদ্রতা? কারো কথায় মানো না দেখছি। রুহি হেসে উঠল শয়তানের মতো, বলে উঠল, আমার সংসারে আগুন লাগিয়ে এখন দেমাক দেখাস? অবশ্যই দেখাচ্ছি। সমস্যা তোমার? অবশ্য সমস্যা থাকারই কথা। যার জামাই বেকার আর আমার স্বামীর কাছে হাত পাততে হয় তার সমস্যা থাকারই কথা। রুহি হাত ওঠালো হিয়ার উপর, মারতে গেল হিয়াকে। তবে তার আগে হিয়া ধরে বসলো রুহির হাতটা। হিয়া একটুও টলল না। রুহির হাতটা শক্ত করে চেপে ধরল, দাঁতে দাঁত পিষে বলল, খবরদার, এমন দুঃসাহস দ্বিতীয়বার দেখাতে এসো না। হাত একদম ভেঙে দেব। আর তোমার ভাসুর মানে আমার স্বামীকে চেনো তো? আমার গায়ে একটা টোকা লাগলে কিন্তু সে আর ভাসুর টাসুর মানবে না, সোজা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেবে। রুহি কিছু বলার আগে নিচ থেকে ডাকলো রাজ, রুহি কতক্ষণ লাগে তোমার? আমি বেরোবো তো। রাজের কথার জবাবে হিয়া চেঁচিয়ে বলে উঠল, বেয়াদব, বিয়ে করলে এমনই হয় দেবরবাবু। হিয়ার বলা শেষের সম্বোধনটুকু শুনে রাজ যেন ধাক্কা খেলো একটা, হজম করতে পারল না বিষয়টা। ও ছিল দাঁড়ানো। হিয়ার কথা শুনে রাজ পাশে থাকা সোফায় বসে পড়ল। বুকে সেই চিনচিন ব্যথাটা আবারও শুরু হলো। আজকাল হিয়াকে দুনিয়ার সবচেয়ে সুন্দরী রমণী মনে হয় তার। নাফির কাছে দেখলে হিংসা লাগে, এই যে কালকে এত মার খেলো, অথচ হিয়ার প্রতি তার ভাইয়ের এতটা ভালোবাসা দেখে সে কিছুই করতে পারলো না। না হলে তো সেও ঝামেলা বাঁধাতো। কিন্তু যখনই শুনলো তার ভাই হিয়া নামক মেয়েটাকে এতটা ভালোবাসে, তখনই তো তার সমস্ত শক্তি অদৃশ্য কোনো জাদুতে চলে গেল। রাজার ভাবতে পারল না। সে নিচে হয়ে মাথায় হাত দিয়ে বসে রইল। আজকাল সব কিছুতে তার বিতৃষ্ণা জমে গেছে। হিয়া রুহির দিকে তাকালো এবার। ওর মতোই নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, রুহি আপা, আই এম সো সরি। এটা কিন্তু বোন হিসেবে বলিনি। তুমি যেহেতু আমার ছোট যা, তাই একটু শাসন করলাম। প্লিজ ডোন্ট মাইন্ড। আস্তে আস্তে আবার বলল, অবশ্য মাইন্ড করলেও আমার কিছু যায় আসে না। হিয়ার হাতে তখনও রুহির হাত। হিয়া রুহির হাতে নাফির দেওয়া টাকাগুলো গুঁজে দিল, ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। রুহির মুখের সামনেই দরজা বন্ধ করে দিল ও। লজ্জায় অপমানে রুহির পা জোড়া ভেঙে গেল। একটু হলেও অনুধাবন করতে পারলো কালকে ভার্সিটিতে হিয়ার সাথে কি হয়েছে। হিয়ার ওই সময় কেমন অনুভব হচ্ছিল, কিন্তু এসব অনুভূতি রুহির বেশিক্ষণ থাকলো না। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। রুহির ব্যাপারটাও তাই। জীবনে প্রথমবার এতটা অপমানিত হলো সে। রাজের কাছে গিয়ে রুহি ওর মুখের উপর ছুঁড়ে মারল টাকাগুলো, খেকিয়ে বলল, অকর্মা কাপুরুষ কোথাকার! তোর যখন ইনকাম করার মুরদ নেই তখন কেন বিয়ে করেছিলি আমাকে? মাদারচোদ, তোর টাকার দরকার, তুই ভিক্ষা করতে পারলি না, আমাকে কেন পাঠাইলি? খানকির বলা। শেষের কথাগুলো শুনে রাজ আর নিজেকে ঠিক রাখতে পারল না। কষি একটা চড় মেরে বসলো রুহির গালে বরাবর। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল নিজেদের রুমে। ঠাস করে দরজা আটকে রুহিকে ছুঁড়ে মারল দেয়ালের দিকে। রুহি তাল সামলাতে না পেরে বাড়ি খেলো দেয়ালে, তবে কিছু হলো না তার। রুহি নিজেকে সামলানোর আগে রাজ আবারও হামলা করলো ওর ওপর। রুহির গলাটা টিপে ধরলো, চোখ পাকিয়ে বলে উঠল, বিয়ে করতে? বিয়ে আমি করতে চেয়েছি নাকি? তুই এসেছিলি আমার কাছে, ডাইনি কথাকার। তোর চেয়ে হিয়া হাজার গুণ ভালো। দেখেছিস ওরা কেমন সুখী? আর তোরে বিয়ে করে আমার আজীবনটা জাহান্নাম হয়ে গেছে। রুহি ছটফট করতে থাকলো ছাড়া পাওয়ার জন্য। দম আটকে আসছে তার। রাজ ওকে ছাড়ার আগে ফের বলল, এতবার ভাবি তোকে কিছু বলবো না, কিন্তু তুই শালা এমন এক চিজ, এমন একটা কাজ করিস যাতে মায়ের ফরজ হয়ে যায়। আচ্ছা, কি করলে একটু শান্তি দিবি তুই? আমি জাস্ট বিরক্ত রুহি। রাজ রুহিকে ছেড়ে দেওয়া মাত্র রুহি তেড়ে উঠল, রাজের কলার ধরে বসলো। অশ্রাব্য গালি দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? হিয়া এখন খুব ভালো হয়েছে তাই না? ওর যে রেপ করাতে চেয়েছিলি জানে তোর ভাই? বলবো নাকি, দেখি কি করে। রুহির কথাগুলো রাজ শিথিল হয়ে গেল।
কাল রাতে যে মারটা খেয়েছে, এখন যদি এই কথা নাফির কানে যায় তাহলে ও রাজের হাড় একটাও আস্ত রাখবে না। এটা শিওর। চলবে? গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।